রাজ্য বাজেট ছিল এবং সেখানেই দেখা গেল যে ডিএ নিয়ে প্রত্যেকের সরকারি কর্মচারীদের মনে একটা সন্দেহ ছিল যে ডিএ কি আদৌ দেওয়া হবে, আদৌ বাড়ানো হবে। সেখানে দেখা গেল যে 18% থেকে ডিএ প্রায় 38% বাড়িয়ে দেওয়া হলো। কি প্রতিক্রিয়া? অন্নপূর্ণা ভান্ডার যেন কবে থেকে ঢুকবে বলেছিল, একটা ডেট দিয়েছিল না? মানে আমি যতদূর জানি, এটা আমার ভুল হতে পারে, আমি যতদূর জানি এখনো অব্দি অন্নপূর্ণা ভান্ডার চালু হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ডিএ বৃদ্ধি করেছেন, তা দেখুন ইমপ্লিমেন্টেশন কতদিনে হয়। মানে বলাটা তো মানে অত্যন্ত সোজা একটা কাজ। মানে আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে জিনিসটাকে আমি ইনক্রিজ করছি, বাট আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনাকে এটাও দেখতে হবে যে কবে থেকে সেই জিনিসটা আদৌ ইমপ্লিমেন্টেড হচ্ছে। আগে ইমপ্লিমেন্টেড হোক, তারপরে দেখবো। আরজি করে কিন্তু অভয়ের পরে আরো একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনা প্রকাশ্যে আসেনি সেভাবে, এবং সেই ঘটনাটা নিয়ে কোনো রাত দখল হয়নি, কোনো মিছিল হয়নি। এখনো পর্যন্ত অভয়ের ঘটনা নিয়ে বিচার চলছে এবং বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ভাইপো আবেশ ব্যানার্জি নাকি সরাসরি ভাবে এর সঙ্গে যুক্ত। কি বলতে চান? আবেশ ব্যানার্জির সাথে সরাসরি যুক্ত উনি জানলেন কি করে? মানে যিনি এই স্টেটমেন্টটি দিয়েছেন তিনি জানলেন কি করে? তিনি তো নিশ্চয়ই প্লেস অফ অকারেন্সি ছিলেন না। এখন 100টা ক্লেম আমিও এরকম ভাবে করতে পারি, 100টা, কারণ আপনি নিজে দেখেছেন কিনা আমি জানি না, যে রত্না দেবনাথ নিজে বলছেন এবং শেখর রঞ্জন দেবনাথ ওনার হাজবেন্ড নিজে বলেছেন সিবিআই আমাকে পুরো তোতা পাখির মতো যা শিখিয়েছে আমি তাই বলে গেছি। এই স্টেটমেন্ট আমার দেওয়া নয়, আপনারা মিডিয়া ঘেটে দেখবেন ওখানে সম্পূর্ণভাবে সেই স্টেটমেন্টটা আছে। এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর, গোটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে অনেকগুলো রেপ ঘটেছে। তার ভেতরে এই যে আপনি আরজি কর বলেন, এই আরজি কর প্রথম নিউজে এসছে কিন্তু আমার জন্য। আমি আমার নিজস্ব ফেসবুক প্রোফাইলে আমি নিজে পুরো ঘটনাটা সম্পর্কে জানিয়েছিলাম যে দেখুন, আরজি করে একজন সিআইএসএফ এর জওয়ান একজন ব্যক্তিকে ধর্ষণ করেছেন, একজন মহিলাকে ধর্ষণ করেছেন, এবং আমি এখনো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে কিন্তু প্রমাণ আছে। ভিকটিমের ফ্যামিলি নিজে আমার সাথে কমিউনিকেট করেছিলেন, এবং ইভেনচুয়ালি আপনাকে এটাও বলে রাখি, শনিবার দিন রাত্রেবেলা, মানে এই শনিবার, আজকে সোমবার, শনিবার দিন রাত্রেবেলা আনুমানিক একটা সময় ভিকটিমের ভাই আমাকে ফোন করে বলেন যে স্যার এরকম একজন সিআইএসএফ এর মহিলা জওয়ান, তিনি আমার বোন মানে যিনি ভিকটিম গার্ল এই মামলার, তার ভিডিও রেকর্ডিং করে নিয়ে গেছেন। আপনি কি একটু আসবেন, আমি হেল্পলেস ফিল করছি। আমি ওই রাত্রেবেলা আরজি করে পৌঁছেছিলাম 15 মিনিটের ভেতরে, আমি জানি কিভাবে আমাকে পৌঁছতে হয়েছিল। সেখানে গিয়ে যতজন সিআইএসএফ যারা ডিপার্টমেন্টে সেই সময় পোস্টেড ছিলেন প্রত্যেককে কনফ্রন্টেশন করা হয়, আমি নিজে দায়িত্ব নিয়ে করি এবং সে সংক্রান্ত প্রচুর এভিডেন্স আছে। একটা কারুর ওপিনিয়ন শুনেছেন? কারুর ওপিনিয়ন পাচ্ছেন না। যে রত্না দেবনাথ কাকিমা বলেছেন যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, তার মানে হিসেব মতো ওনার কাছে যেতে হবে, ওনার কাছে গেলে তারপরে উনি রাস্তায় নামবেন। এই কথাগুলো ভোটের আগে বলেননি কেন? এই সেম স্টেটমেন্ট গুলো তো আমি ইলেকশন আগে দেখিনি। আজকে দেখুন দিনহাটায় ধর্ষণ হয়েছে, আজকে এখানে আরজি করে এত বড় একটা ইনসিডেন্ট, আরজি কর 2024 সাল থেকে এখনো শিরোনাম। একটা কোনো স্টেটমেন্ট দেখতে পেয়েছেন? আমি আপনাকে অ্যাসিওর করছি পাননি, পাবেনও না। এই মুহূর্তে আমার সব থেকে তো বড় ডাউট হচ্ছে উনি সাইলেন্ট মোডে আছেন কেন? ওনার তো বেশি করে আরো রাত দখল করা উচিত। রাত দখল হোক, আবার একটা গান হোক আর কবে আর কবে বলে, সেখান থেকে মানুষ সংঘবদ্ধভাবে প্রতিবাদে নামুক, মানুষ রাস্তায় নেমে দেখুক আজকে কি সিচুয়েশন। ইভেনচুয়ালি আমি সেদিন আরজি করে গেছিলাম বলে সিআইএসএফ এর ডিপার্টমেন্টের লোকজন আমাকে বলছে দেখুন স্যার এটাকে আর দয়া করে সোশ্যালাইজ করবেন না, আমাদের ডিপার্টমেন্টের একটা মান সম্মানের ব্যাপার। হলাম যখন ধর্ষণটা করেছে তখন মনে পড়েনি যে ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার? না, আমরা তো অলরেডি ডিসমিস করে দিয়েছি, সাসপেন্ড করে দিয়েছিলাম। আপনি সাসপেন্ড করুন, আপনি ডিসমিস করুন, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য ফ্যাক্টর ইজ each and every media house is completely silent into this matter of fact. কারোর মুখে কোনো একটা ওপিনিয়ন নেই, একটা মানুষ কেউ আসছেন। এবং আমি আপনাকে আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আরজি কর ইনসিডেন্ট কিন্তু শুধুমাত্র খবরে এসছে যতটুকুনি এসছে, আপনারাও জানতে পেরেছেন আমার নিজের জন্য। আমি যদি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে যদি না এটা পোস্ট করতাম, এই জিনিসটাও ধামাচাপা পড়ে যেত। আরজি কর নিয়ে কি কোনো মানে এগোনো কি হবে? একমাত্র অভয় বিচার পাবে, আর কোনো আরজি করে মুভমেন্টটা হচ্ছে কোথায় আপনি আমাকে দেখান না। 2024 সালে যে ঘটনাটা ঘটলো সেটাতে আমিও রাত দখলের প্রতিবাদে নেমেছিলাম, মিডিয়াতে দেখবেন এখনো সেই ফুটেজগুলো আমার ফেসবুক প্রোফাইলে জল করছে পুরো। আরজি করে আলটিমেট কাজটা হচ্ছেটা কোথায়? where exactly the process আর where exactly the upbringingness of the new matter of facts? কিচ্ছু নেই, সবটাই সাইলেন্ট। এবং রেগুলার বেসিসে একটা করে মানে একজন একজন করে নতুন নতুন নাম আমরা খুঁজে পাচ্ছি এবং সেগুলোকে ধরে নেওয়া হচ্ছে যে এই তো এটা হয়েছে, তার মানে এটা হয়েছে। কেন? প্রমাণ কোথায়? আর কোথায় ঘটছে আপনি নিজে বলুন না। যে মামলাগুলো চলছিল আরজি কর রিলেটেড ম্যাটারে, হোয়াট ইজ দ্য স্টেটাস কো আপনারা জানেন? আমি কিন্তু জানি না, এবং যতদূর জানি আলটিমেটলি কিছুই হচ্ছে না। এবং এই তো আমি তো আবারও আপনাকে বলছি, আরজি করে যে আবার যে ধর্ষণ হয়েছে সেখান থেকে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু দেখেছি সেদিন যখন আমি গিয়ে ওই সময় দাঁড়িয়ে ওখানে যখন সিআইএসএফ এর লোকজনদের যখন কনফ্রন্ট করছি, তাদের লিটারালি মুখ ছোট হয়ে গেছে। তারা ভাবতেও পারেন না একজন আইনজীবী রাত্রেবেলা গিয়ে সিভিল ড্রেসে
তাদেরকে ডাইরেক্ট কনফ্রন্টেশন করতে পারেন, কারণ আমার সেই ক্ষমতাটা আছে, আমি করতে পারি। আর সত্যি কথা যেটা, সেটা অস্বীকার করার জায়গা নেই। এই যে আরজি করে নতুন ধর্ষণটা ঘটেছে, সেখানে তার কমপ্লেন কপি, এফআইআর কপি, এটা আমি নিজে বলছি না, ভিকটিমের ফ্যামিলি আমার সাথে নিজে কন্ট্যাক্ট করে দিয়েছেন যে স্যার আমাদের এই ম্যাটারটা মনে হচ্ছে আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা ফাইন্যান্সিয়ালি প্রচন্ডভাবে উইক, এবং ধর্মগত একটা ব্যাপার আছে, এবং সেটা আমি ডিসক্লোজ করতে পারি না যেহেতু নিপুণ সাক্সেনার গাইডলাইন অনুযায়ী। কিন্তু তারা বলছেন যে স্যার আমরা বুঝতে পারছি না আমরা কি করবো। বললাম কি করবেন? কিছুই করবেন না, আছি তো পাশে আপনার। যখন ওই দিন রাত্রেবেলা ফোন করেছে যে স্যার আমার বোনের এভাবে ছবি তুলে এই ভিডিওগ্রাফি করে নিয়ে গেছে, ওই রাত্রেবেলা গিয়ে আমি সিআইএসএফ সমস্ত জওয়ানদেরকে কনফ্রন্ট করেছি একা একা হাতে দাঁড়িয়ে। সেখানে প্রচুর সংখ্যক মানুষ এসেছে এবং তারা লিটারালি ওখানে দাঁড়িয়ে হতবাক। তারা বলছেন স্যার আপনি না হলে তো আমরা জানতেই পারতাম না। এবার প্রথমে আমি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করি যে আপনাদের সাথে এখানে যারা কথা বলছিলেন আপনি ডাকুন, আমি দেখতে চাই ভিডিওগ্রাফিটা কোথায় হয়েছে এবং ভিডিওগ্রাফিটা উনি কোথাও স্প্রেড করেছেন কিনা, তাহলে সবার এগেনস্টে আমি লিগ্যাল অ্যাকশনে যাবো। এইবার এই যে সিচুয়েশনটা অ্যারাইজ করলো, কোথায় একটা লোকের মুখে কোনো ইনফরমেশন পাচ্ছেন? বড় বড় মিডিয়া হাউস, যারা তখন লিটারালি মানে মমতা ব্যানার্জির একদম পেছনে লেগে গেছিলেন যে ওনার জন্য নাকি অবহেলা হয়েছে। আমি মানে এখন অব্দি সে কোনো লজিক খুঁজে পাইনি, কোনো প্রমাণও পাইনি। আজকে এই মিডিয়া হাউসগুলো কোথায়? সবাই সাইলেন্ট মোডে চলে গেছে। ইভেনচুয়ালি আমি তো আপনাদের আবারও বলছি, আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে এই ঘটনা না জানাতাম যে এই ঘটনাটা ঘটেছে, 12.5 লাখ লোকের কাছে জিনিসটা পৌঁছেছে আজকে আমার অ্যাকাউন্টের জন্য। আজকে যদি তারা না জানতেন, আপনারাও জানতে পারতেন না। কিন্তু এগুলো যাদের জানানোর কর্তব্য, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তা মানে চতুর্থ স্তম্ভ তো পার্সিয়ালিটি বেসিসে চলতে পারে না, কিন্তু আজকে দেখুন পার্সিয়ালিটি কিন্তু হচ্ছে। আপনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লেগে গিয়েছিল তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন তৃণমূল আমলে এই ঘটনাটি ঘটে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ইলেকশনের আগে জোর গলায় বলে গিয়েছিলেন যে মহিলাদের ওপর কোনো অত্যাচার হলে, পাতাল থেকে তুলে এনেও হলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন রাজ্যে বিজেপি সরকার, কিন্তু এই ধরনের ঘটনায় সরকারের মুখ থেকেও কোনো কথা শোনা যাচ্ছে না। একজন জানেন তারা খুব বড় স্টেটমেন্ট দিয়েছিল, ধর্ষকদের সকালবেলা জমা করবো আর বিকেলে খরচ করবো। কোথায়? আজকে এই যে এত বড় সিচুয়েশনটা হয়েছে, কোথায়? গভর্নমেন্ট চিফ মিনিস্টারের একটা স্টেটমেন্ট শুনেছেন আপনি? আমি শুনিনি। রত্না দেবনাথের কোনো স্টেটমেন্ট না, শেখর রঞ্জন দেবনাথের কোনো স্টেটমেন্ট না, মেন স্ট্রিম বড় বড় যারা পাওয়ারফুল মিডিয়া হাউস তাদের থেকে না। কারা লড়ে যাচ্ছে? আমি একা লড়ে যাচ্ছি। এবং হ্যাঁ, আমার সাথে আরেকজন আছেন, যদিও আমি তার নামটা ডিসক্লোজ করতে পারি না, তার সেফটি সিকিউরিটি পারপাসের জন্যই আমি লড়ে যাচ্ছি। আজকে যারা বলেছিলেন সকালবেলা ধর্ষকদেরকে জমা করবো, রাতেবেলা খরচ করবো, তারা একটা স্টেটমেন্ট দিতে পারছেন না, একটা প্রেস মিট করতে পারছেন না যে দেখুন এরকম একটা ঘটনা ঘটেছে। যখন অন্যান্য ঘটনা, যখন আরজিকর ঘটেছিল, মমতা ব্যানার্জি যখন আমল ছিল, সেই সময় তো এই ভদ্রলোক বলেছিলেন ইস্যু হ্যাজ বিন টেকেন আপ। আজকে সেই ইস্যুগুলো কোথায় গেল? আজকে কি তিনি ভয় পাচ্ছেন একটা কারণের জন্য, যে শুধুমাত্র তার সরকার আছে এবং এই ঘটনা যদি বাইরে ফ্ল্যাশ আউট হয়ে যায় তাহলে সেটার জন্য তার সরকার পড়ে যেতে পারে, এই ভয়টার জন্যই কি? আমার কিন্তু তাই ধারণা। নাহলে স্টেটমেন্ট দিতে বলুন না, ভয় কোথায়? সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে, সামনাসামনি কনফ্রন্ট করার মতো ক্ষমতা রাখতে হবে। কোথায় করছেন? কারোর একটা করে ওপিনিয়ন নেই। দেখুন, আর যে রত্না দেবনাথ এই আবেগটাকে কাজে লাগিয়ে আজকে ইলেকশনে কন্টেস্ট করে ইলেকশন জিতে এলেন, কোথায় তিনি এই মুহূর্তে? সাইলেন্ট। আসলে না, বোধহয় হয়তো ক্ষমতা পাওয়া গেছে এখন, এমনিতে তো উনি খুব ব্যস্ত মানুষ না, শি ইজ ভেরি বিজি, মেবি দ্যাট ইজ দ্য রিজন শি ইজ নট এবল টু ওপেন আপ হার ফেস। পার্ক স্ট্রিটের যে সোহরাওয়ার্দী এভিনিউ, সেই এভিনিউর নাম পরিবর্তন করে রাখা হলো গোপাল মুখোপাধ্যায়ের নামে, অর্থাৎ গোপাল পাঠার নামে সেই রোড করে দেওয়া হলো। এবং বর্তমান সরকার বলছেন যে একটা ভুল, একটা ঐতিহাসিক ভুল ছিল সেই রোডের নামকরণ সোহরাওয়ার্দী এভিনিউ, সেটাকে গোপাল মুখোপাধ্যায় করায় অনেকে খুশি হয়েছেন। কি বলবেন? আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব খুশি, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই, গোপাল মুখোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসের একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, এবং গোপাল মুখোপাধ্যায় ছিলেন বলে ভারতবর্ষ তথা বাংলার হিন্দুদের যে একটা প্রবল ঐতিহ্য রয়ে গেছে এখন অব্দি সেই জিনিসটা, সেটা নিয়ে আমারও কোনো ডাউট নেই। কিন্তু একটা জিনিস, এটা অনেকেই জানেন না, আমি একটু জানিয়ে দিই। কলকাতার যে সুরাবর্তী এভিনিউর এই যে সুরাবর্তী, মানে যার নামে আলটিমেট স্ট্রিটটা ছিল, সেই স্ট্রিটটা কিন্তু মুসলিম লীগের যিনি লিডার সুরাবর্তী, তিনি কিন্তু নন। সেটা সুরাবর্তীর নামে রাস্তা অ্যাকচুয়ালি কলকাতার রাস্তা ছিলই না। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, কলকাতার সুরাবর্তী অ্যাভিনিউ এই রাস্তাটা ছিল বিখ্যাত সার্জেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য স্যার হাসান সুরাবর্তীর নামে। এবং সেখান থেকে দেখে দেখুন, ইতিহাস বিকৃত করা খুব সোজা, কিন্তু ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাসকে কখনো বিকৃত করা যায় না। কিন্তু হ্যাঁ, আপনি যদি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, কারণ গোপাল মুখার্জি এতদিনে একটা যে সোশ্যালাইজড ওয়েতে যে রেসপেক্টটা পেলেন, সেটা আমি অবশ্যই ব্যক্তিগতভাবে খুব খুশি।
কিন্তু অনেকে বলছেন যে তিনি কি মুসলমান সম্প্রদায়ের মানুষ বলে বিজেপি তার নামটা সরিয়ে দিয়ে একজন হিন্দু সম্প্রদায় যিনি লড়েছিলেন স্বাধীনতার সময় তার নামটা নিয়ে এলো। দেখুন, সবকিছুতে তো বিতর্ক সৃষ্টি করা যায় না, উচিত নয়। কিন্তু আজকে আপনি মানুন বা না মানুন, গোপাল মুখোপাধ্যায়ের মতো অবিস্মরণীয় ঐতিহাসিক নেতা, মানে আমি লিডার বলছি, তিনি গোটা পৃথিবীর ইতিহাসে বিরলের থেকে বিরলতম একজন মানুষ, এবং ওই রকম সাহসী মানুষ মানে গোটা পৃথিবীর ইতিহাসে খুব ক্ষণজন্মা। সেখান থেকে যদি মুসলিম লিডার বলে তার নাম সরানো হয়েছে, এটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার কিন্তু এটা ধারণাটা নয়। আমি কিন্তু খুশি, এই জিনিসটাতে কিন্তু আমি নিজেও খুব খুশি।